আপাতত আমরা আবার ঘটনায় যাই। আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত আছেন। আমি শুরুতে আপনার পরিচয়টা একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম লিসনার, আমি নুসরাত জাহান রুমা, নারায়ণগঞ্জ থেকে এসেছি। ওকে, থ্যাংক ইউ। অনেক দূর থেকে আপনি এসেছেন, এই জন্য আপনাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার জীবনে আমি যেটা বলছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে অনেক অনেক ঘটনা রয়েছে। জি, সেই জি। ঘটনাগুলো আসলে বলে শেষ করা যায় না, এমন অসংখ্য ঘটনা। তো আমরা শুরু করছি একদম, কি শুরু থেকে শুরু করব নাকি কোনটা থেকে শুরু শুরু করি? থেকে। মানে আরেকটা ভালো কথা সেটা হচ্ছে আপনার ছেলেও আপনার সঙ্গে হ্যাঁ, রয়েছেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো আপনার ছেলেকেও আমি একটু সবাইকে একটু বলি আপনার ছেলেকে হ্যালো করতে। উনিও আপনার সাথে অনেক কষ্ট করে এসেছেন। হ্যালো এভরিবডি, আমি সান্নাবি। যারা শুনছেন অনেক ভালো লাগছে। আপনারা শুনছেন আসাদ ভাইয়া, সাবরি, নিপাপুর, নারিয়াপুর, সবাই শুনছেন, ভালো লাগছে। আপনারা শুনতে থাকুন আমাদের ঘটনা। ওকে, সো আমরা এখন ঘটনায় যাব। আমি এত তো লম্বাই কাহিনী বলা যাবে না, কাহিনী ঠিক না, অভিজ্ঞতা আর কি। তা আমি যতটুকু পারি সংক্ষিপ্ত ভাবে বলার Please, চেষ্টা করবো আর কি। কোনো সমস্যা নেই। যাক, আমাদের আমি একজনকে উপকার করতে যেয়ে আমি নিজে খুব সমস্যায় পড়ে যাই। তখন সেই সমস্যাটা দূর করার জন্য আমাকে সমস্যাটা ছিল আমাদের পাশে পাশে এক ভাবি যিনি হুজুর দিয়ে কাজ করতো। তখন উনি আমাদের বাসায় ল্যান্ড ফোন ইউজ করতেন। আচ্ছা, তখন ওনাকে আমি খুব সহযোগিতা করছিলাম, যেহেতু তার কিছু পারিবারিক প্রবলেম ছিল। উনি বলছেন, ভাবি আমাকে সহযোগিতা করেন, আমি খুব সমস্যার মধ্যে আছি। তখন আমি বলছি ঠিক আছে। তখন উনি আমাদের ল্যান্ড ফোন ইউজ করতেন এবং একজন কবিরের সাথে কথা বলতেন। আচ্ছা, তা আমি প্রায় দেখতাম বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা উনি সেই মহিলা কবিরের সাথে কথা বলতেন। তা আমি একদিন মানে জাস্ট ফান করে একদিন সেই মহিলার সাথে কথা বলি। আচ্ছা, কথা বলার পর দেখলাম যে তার ভয়েসটা বেশ সুন্দর, কথা খুব বেশ ভালো, সুন্দর গোছানো কথা। তখন তাকে আমি মানে ফান করে বললাম যে দেখুন তো আমার কি প্রবলেম। তখন উনি বললেন যে ঠিক আছে, আপনি পরের শনিবার আমাকে ফোন করবেন। তখন এই কথা বলার পর আমি পরের শনিবার সেই ভাবিকে সহ ফোন করলাম। উনি আমাকে বললেন যে আপনার তো এই সমস্যা। তখন আমি দেখলাম যে ওনার কথাগুলো কিছুটা মিলে যাচ্ছে, আমার বেশ কিছু মিলে যাচ্ছে। তখন আমি কিছুটা বিশ্বাস করলাম। যাই হোক, পরবর্তীতে সেই কবিরাজ কিন্তু ভাবির কোনো মানে সমস্যার সমাধান করতে পারেন নাই। পরবর্তী দেখা যাচ্ছে যে ভাবির হাজবেন্ড একটা সেকেন্ড ম্যারেজ মানে করে ফেলে। পরবর্তী আমি সেটা নিয়ে খুব রাগ হয়েছিলাম ভাইয়ের সাথে, এবং তারা ছিল আমাদের সাথে ভাড়াটিয়া। আমি বললাম যে ভাই, আপনি এখন মানে বাসা ছেড়ে দেন, আপনি যেহেতু এরকম একটা কাজ করেছেন, এটা মানে ঠিক হয়নি আপনার কাজটা, যেহেতু আপনার 2টো বাচ্চা আছে। তো এটাই তার সাথে আমার বেশ মানে দ্বন্দ্ব হয়ে গেছিল। আচ্ছা, তারপর ওনারা যখন চলে যাওয়ার পর আমি কিছুদিন পর বাসায় দেখতে পাই, আমার বাসায় শুধু ব্ল্যাক শেপ দেখা যাচ্ছে, ফিগার, কালো কালো কিছু লোকজন আমার কাছে ঘোরাঘুরি করছে। প্রথমে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। পরে আমি খেয়াল করলাম যে ওনার জিন দিয়ে যে কাজ করাচ্ছিল, জিনের কথা বলতো, এই জিনগুলি আমাদের বাসায় ঘোরাঘুরি করছে। আচ্ছা, তারপরে আমি খুব ভয় পেয়ে যাই জিনিসটা, যে এগুলি কেন আমাদের বাসায়, বা যেগুলো দেখছিলেন কেমন ছিল সেগুলো ছিল অনেকটা মানুষের মতো। আমার ফিগারটা মনে হতো লম্বা, বেশ ওরা আমি দেখছি 3 থেকে 4 জন ছিল। ছোট ছিল, মিডিয়াম সাইজ ছিল, বড় ছিল, চিকন লম্বা ধরনের। এরা কি হেঁটে বেড়াতো? হ্যাঁ, হেঁটে বেড়াতো। এবং আমি দেখতাম এরা আমার খাটের যেও বসতো, চেয়ার টানতো, টেবিল টানতো, সোফায় বসতো। তারপর বাথরুমও দেখতাম আমি এদেরকে। আচ্ছা, সব জায়গায় এদের মানে সর্বত্র বিচরণ। এরা কি সবাই যেহেতু আপনি অনেক জানেন বলে জিজ্ঞেস করছি, যে এরা সবাই কি একসঙ্গে ঘুরে বেড়াতো না আলাদা? এদের একটা টাইম ছিল। আমি সময় দেখলাম একজন আসতো 12টার দিকে দুপুর, একজন আসতো দুপুর 3টার দিকে, আরেকজন আসতো ঠিক এশারের পরে, আরেকজন আসতো আসরের পরে। আর আরেকটা ছিল যেটা সবচেয়ে বড় ছিল, যার ফিগারটা সে প্রায় রাত 12টার পর থেকে সারা রাত আমাদের বাসায় থাকতো। আপনি বলেছিলেন যে একজন ছিল অনেক লম্বা, আবার একজন ছিল অনেক খাটো, এরকমও ছিল, আবার মাঝখানে মাথা মানে একেবারে ছোট। আপনি যেটা দেখাচ্ছেন সেটা মোটামুটি 2 ফুট। হ্যাঁ, 2 ফিট, 2 ফিটের মতো। এবং এদের ফিজিক্যাল যে স্ট্রাকচার ছিল, আমি যেটা দেখেছি, সমস্ত লাল লোম ছিল। আচ্ছা, লাল লোম ছিল, লম্বা লম্বা চুলগুলো বেশ লম্বা ছিল, চুলগুলো লাল ছিল। ওকে, হ্যাঁ। আর চেহারাটা অনেকটা কি বলবো, ঠিক মানে বানর শেপ, বানর কিংবা আমরা যে হনুমান দেখেছি ঠিক ওই আকৃতি আমার কাছে যেটা মনে হয়েছে। আর চোখ দুটো বেশি একটু ভয়ঙ্কর টাইপের ছিল, গোল ধরনের ছিল। আচ্ছা,
এটা আমি দেখেছি। কিন্তু এই যে যেরকম শুনি আমরা যে মানে আচ্ছা এক একজনকে এক এক রকম দেখে হ্যাঁ, সেটা বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তারপর না, এখানে আমার কথা আছে জিন জাতিরা প্রায় 48 মানে 48 ক্লাস মানে শ্রেণীর জিন হয়। আমি এটা শুনেছি। ওদের এক একজনের মানে বংশ বা গোত্র এক এক ধরনের হয়, আচ্ছা স্ট্রাকচারটা। আচ্ছা কেউ হয় বামুন টাইপের হয়, কেউ অনেক লম্বা হয়, আবার মানে ফিজিক্যাল বিভিন্ন টাইপের হতে পারে, ভ্যারাইটিস। ওকে কারোর সাথে কারো আমরা যেমন মানুষ, আমাদের একটা সিমিলারিটি আছে আমাদের Right. মধ্যে, কিন্তু ওদের মধ্যে সেটা নেই। আচ্ছা আর যাই হোক, পরবর্তীতে ওরা আমাদেরকে খুবই মানে সমস্যা করতে থাকে। আমি এদিকে খুবই ভয় পাই, যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়ে আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে আমি ভয় পাওয়া শুরু করি। ওরা আমাদের বাসায় যে ডিস্টার্ব গুলো করতো সেগুলো হচ্ছে সবসময় আমাদের দেখা যেত আমরা যে ঘুমিয়ে থাকতাম আমাদের খাটটাকে নাড়াতো, মনে হচ্ছে আমাদের মনে হতো ভূমিকম্প হচ্ছে। কিন্তু পরে দেখলাম যে না, কোনো ভূমিকম্প হচ্ছে না, ওরা আমাদের খাট নাড়াচ্ছে। আচ্ছা তারপর দেখতাম বাথরুমে ওই কল ছেড়ে দিত, পানি পড়তেছে। তখন আমি উঠে গিয়ে দেখতাম যে না, কল ঠিকই বন্ধ আছে, পানি পড়ছে, কিন্তু পানি পড়ার আওয়াজটা আমি ঠিকই পাইছি, কিন্তু দেখি কল বন্ধ। আচ্ছা তারপরে দেখতাম চেয়ার টানতেছে, আচ্ছা তারপরে দেখলাম হাতুড়ি দিয়ে ওই পেরেক দিয়ে ঠক ঠক করতেছে। তারপরে আমাদের উপরে যে ফ্ল্যাটটা খালি ছিল সেখানে দেখতাম মার্বেল পড়তেছে এবং হিল পরে কেউ হাঁটতেছে, এরকম শব্দ। হ্যাঁ, আর শিলপাটার ঘষা। আর শিলপাটার ঘষাটা এমনই ছিল যেটা ছিল খুব বিরক্তিকর, মানে 1 ঘন্টা ধরে মনে হয় পাটায় তারা মানে শিলপাটায় ঘষছে, এই ধরনের আওয়াজ আমি সাউন্ড গুলো প্রথমে পেতাম আর কি। পরবর্তীতে আমাদের পাশার যে ভাড়াটিয়া ছিল, পরে তারাও সেই সাউন্ড গুলো শুনতে পায়। পরবর্তীতে আমাদের যে ফ্ল্যাটের যে ভাড়াটিয়া ভাবি বলছে, ভাবি বাসায় কি কোনো সমস্যা আছে? কেন, কি হয়েছে? যে বাসায় আমরা তো এরকম দেখি হিল পরে কেউ হাতের ছাদের মধ্যে শুনতে পাই, তারপরে মার্বেল, কে যেন মার্বেল খেলে রাত্রে, আর মাঝে মাঝে কে যেন শিলপাটায় ঘষে। তখন আমি খুব মানে চিন্তা পড়ে গেলাম যে নিশ্চয়ই আমাদের বাসায় যে জিনগুলি আছে এরাই হয়তো এরকম করছে, ঝামেলা করছে। পরে আমি যেমন হুজুর ধরলাম আর কি, হুজুরের ট্রিটমেন্ট গুলো, কিন্তু আমি অনেক হুজুর ধরেছিলাম। ওরা প্রায় জিনটা ছিল মোট 4 জন, ওরা ছিল 4 জন জিন, 4 জন পরি, 2 জন জিন, আচ্ছা মোট 6 জন ছিল। এবং আমি ওই জিন পরিদের আমি দেখেছি, কিন্তু পুরুষ জিন ছিল 2 জন ছিল, ওদেরকে আমি দেখি নাই। আচ্ছা আমি পরিদের দেখেছি, ওরা ওদের আবার নামও ছিল এক একজনের। হুজুরা আমাকে বলেছিল ওদের এই ধরনের নাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে নাম শুনতে চান? থাক, নাম না বলাই ভালো। তবে যে পরীটা সবচেয়ে বেশি দুষ্ট ছিল, আমি তার নামটা বলি, তার নাম ছিল বানেসা। হ্যাঁ আচ্ছা, সবগুলি নাম বলি কারণ ওরা আমাকে এতটাই মানে ডিস্টার্ব করছে, ওদের প্রতি আমার কিন্তু প্রচন্ড একটা আক্রোশ হয়ে গেছে এখন। একটা নাম ছিল বানেসা, একটা নাম ছিল সখিনা, আর একটা নাম ছিল মহসেনা, আরেকটার নাম ছিল জাইতুন। আচ্ছা, সবচেয়ে দুষ্ট প্রকৃতির ছিল বানেসা আর জাইতুন, এই 2টা পরি। ওরা আমার বাচ্চাদের পর্যন্ত টর্চার করছে, বিশেষ করে আমার মেয়েকে। এই 2টা পরি। আপনার মেয়েকে আপনি বলছেন যে এখন সে বেশ উইক ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েও কিন্তু দেখেছে। ওর রাত্রে যে পা ধরে টান দিত, ও বুঝতে পারতো আম্মু আমার পা ধরে রাত্রে কিছু টানে। তখন আমি প্রথমবার মনে করছি আমি মেয়ে ভুল বলছি, মানে আমি বলছি না এটা কিছু না, তুমি ভয় পেও না। পরে দেখি বারবার সে একই কথা বলে। পরে আমি বুঝলাম নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে। আচ্ছা, তো আমার মেয়ে দেখতে পেলো যে একদিন তাকে কেউ মানে আমার মতো রূপ ধরে তাকে টানতেছে, আম্মু আমাকে টানতেছে। যাই হোক, পরবর্তীতে এই সমস্ত ঘটনাগুলো এতটাই মানে ক্রিটিক্যাল হয়ে যায়, তখন আমি আমার হাজবেন্ড মানে হুজুরদের কাছে খুবই করতেছি কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, কিভাবে এদেরকে বাসা থেকে তাড়ানো যায়। তখন এইভাবে করতে করতে কিন্তু কোনো হুজুরাই, সব হুজুরা মানে মোটামুটি ব্যর্থ। আমি এবং এক একজন হুজুরের কাছে প্রায় 1 বছর প্রায় ট্রিটমেন্টে ছিলাম। আচ্ছা, 7 বছরে ঘটনা তো 2005-এ শুরু হয়। দীর্ঘ 7 বছরে কিন্তু আমাদের এই ঘটনা ঘটতে থাকে এবং আমরা কিন্তু হুজুরদের পেছনে দৌড়াচ্ছি। হুজুর কবিরাজ প্রায় 9 জন হুজুর পীর কবিরাজের কাছে আমরা কিন্তু দৌড়াচ্ছি ট্রিটমেন্ট। আমি তখন মানসিক ভাবে এতটাই মানে অসুস্থ হয়ে গেছি, যদিও আমাকে বাইরে থেকে বোঝা যায় নাই যে আমি আমার বাচ্চাদেরকে আমি কিভাবে বাঁচাবো। আমি কি তখন আমি নিজে চিন্তা করছিলাম না, আমি শুধু আমার বাচ্চাদের জন্য চিন্তা যে ওদের আমি কিভাবে বাঁচাবো। আচ্ছা, তারপরে দেখো শেষ পর্যন্ত যাই হোক, এখানে মাঝখানে অনেক ঘটনা ঘটলো। আমার বাচ্চারা তখন এতটা ভয় পেত যে এখনো পর্যন্ত আমরা মানে এক রূপে থাকি। কারণ আমার বাচ্চারা যখন যেটা ডিস্টার্ব করা শুরু করলো 2005 থেকে শুরু, তখন আমার বাচ্চা ছিল ছোট,
বাচ্চারা এখন পর্যন্ত যে ভয় পাচ্ছে, একমত ওরা আলাদা ঘরে থাকতে পারে না, আমাদের Okay. সাথে থাকে। এটা কিন্তু ওদের একটা খুব মানসিক প্রবলেম হয়ে গেছে। ওদেরকে যদি বলি তোমরা আলাদা থাকবো, থাকতে চায় না, ভয় পায়। যাই হোক, পরবর্তীতে আমি হুজুরা পরে ট্রিটমেন্ট করার পর এদিকে যে মাঝখানে যে ঘটনাটা ঘটে, ওরা যেটা করছে আমাদের ঘরে একদিন লাইট জ্বেলে দিল। এটা ছিল 2007-এর ঘটনা, রোজার মাসের ঘটনা। আচ্ছা, এবং লাইটটা পরপর 3 বার জ্বালিয়েছে আমাদের ঘরে। এবং এটা আমার ছেলেও দেখেছে, আমি দেখেছি, আমার হাজবেন্ড দেখেছে। আমাদের সামনে- লক করা ছিল। হ্যাঁ, ডোর লক করা ছিল, ঘরে এসি চলতেছিল, সবকিছু লক করা ছিল, জানালা লক করা ছিল। সেটা স্বাভাবিক, এসে হ্যাঁ। চললে সবকিছু লক হ্যাঁ, করা হ্যাঁ। থাকবে, সেটা স্বাভাবিক। তারপরে আমার ছেলে দেখলো, আমার হাজবেন্ডও দেখলো যে কে একজন লাইটটা জ্বেলে দিল। ওকে, এটা দেখে কিন্তু, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আমি বুঝতে পারছিলাম কাজটা কে করেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে জিন জাতিরা কারেন্ট যেতে ধরতে পারে না, লাইট কিভাবে জ্বালালো। পরের দিন আমি বের করছি লাইটটা তারা কিভাবে জ্বালিয়েছে। আমার বাচ্চা তখন খুব ছোট ছিল, বিশেষ করে মেয়েটা, ও কারেন্টের সুইচটা ধরতে পারতো না। আমি তখন একটা বাঁশের কঞ্চিকে ব্ল্যাক টেপ দিয়ে মুড়িয়ে সেখানে রেখে দিতাম, আমার বাচ্চা যাতে ওই ফ্যানের সুইচটা বা লাইটটা মানে অন করতে পারে। তখন দেখি ওটা দিয়ে ওরা অন করেছিল লাইটটা। পরে আমি ওটাকে ভেঙে ফেলি। আমার যে সন্দেহ ছিল এটা দিয়ে হয়তো ওরা কাজটা করছে। ভেঙে ফেলার পর আমার বাসায় কিন্তু তখন তারপরে কখনো লাইট জ্বালাতে পারেনি ওরা। আচ্ছা। এই হলো এবং এই যে লাইট জ্বালানোর যে ঘটনাটা, শুধু আপনি এক্সপেরিয়েন্স করেনি, আপনার সঙ্গে আপনার হাজবেন্ড, বাচ্চা, সবাই একসাথে দেখেছে জিনিসটা? সবাই দেখেছিলাম আমরা। ওকে। তারপরে এরপর ঘটনা ছিল যে আমি যখন মাঝে মাঝে আমি তো, আর সবচেয়ে মজার কথা হলো, মজার কথা ঠিক না, যে দুঃখের কথা আর কি, আমি কখন ঘুমাতে পারতাম না, ওরা আমাকে কখনো ঘুমাতে দিত না। আচ্ছা। কখনোই আমি যখনই ঘুমাতাম তখনই আমাকে হয় ধাক্কা দিত, চুল ধরে টান দিত, না কাপড় ধরে টান দিত, এরকম ধরনের যন্ত্রণা করতো। তো তখন আমি কি করতাম, বসে থাকতাম আর ঘুমাতাম না। বিশেষ করে রাত 3টার পরে, আমি 2টার পরে আমি কখনোই ঘুমাতাম না। আচ্ছা। আর বসে বসে আমি আমার বাচ্চা বা হাজবেন্ডকে পাহারা দিতাম রীতিমতো। তারপর একদিন আমি মানে পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের আমি ডাইনিং স্পেসে গেছি, দেখি আমার পাশে আর একটা সামনে একটা বেডরুম, আমি ঠিক আমার মতো একজন আমি সেখানে দাঁড়িয়ে আছে। ওকে, এটা তো খুব ভয়ঙ্কর। হ্যাঁ, এটা দেখে আমি মানে সেখান থেকে একদম মানে মুখ করতে পারছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম, যেটা আমি কি দেখলাম। যাই হোক, এটা দেখার পর আমি তাতে করে পানি না খেয়ে আমি ঘরে চলে যাই। ওকে। এই তারপর কিছুদিন পর আমি ঠিক একই ঘটনা আবার দেখি। আচ্ছা। আবার আমি আমার নিজেকে দেখতে পাই, আচ্ছা। কিন্তু আমার এক সাইড আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি যে ফুল ফিগারটা না, যেমন মানে এক আপনি আপনার সাইড, ফেস দেখতে হ্যাঁ পাচ্ছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ফেস কিন্তু দেখতে আমি পাচ্ছিলেন আমাকে না। আমার এক সাইড, আমার একটা প্রোফাইল দেখতে পাচ্ছিলাম, সেটা দেখতে পাচ্ছিলাম। তখন আমি এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। পরে আমি আর পানি খাওয়ার জন্য বের হতাম না কখনো, তখন বোতলে ভরে আমি একেবারে ঘরে নিয়ে। হ্যাঁ, এরপরে যেটা ঘটনা হয় সেটা ছিল, সেটা একটু উইয়ার্ডই বটে। একদিন এক হুজুর আমাদের যখন যে হুজুরটা আমাদের ট্রিটমেন্ট করতেন তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়ে যায়। আমি হুজুরকে বলছিলাম, আপনি কি ধরনের ট্রিটমেন্ট করেন, এটা তো যাচ্ছে না। আপনি তো, উনি বলছেন না, আপনার জন্য আমরা অনেক কষ্ট করতেছি, আপনি তো বিশ্বাস করছেন না। তখন আমি বলছি, না, আপনাদেরকে আমি বিশ্বাস করতে পারছি না, আর থাক, আপনার ট্রিটমেন্টের দরকার নেই, আমার ভাগ্যে যা আছে হবে। তখন হুজুরের সাথে এক কথায় প্রায় তার সাথে আমার কিছুটা মানে তর্ক বিতর্ক হয়ে যায়। রাতের বেলা, এটা হ্যাঁ সেদিন রাতের বেলা, ঠিক আমার মনে আছে রাত 12:15 বাজে, তখন সেদিন আমার হাজবেন্ড অন্য ঘরে শুয়েছিল, আমার ছেলে, আমি, আর পাশে বেটা আমার মেয়ে। সবার সময় আমি বাথরুমের লাইট সবসময় চালানো থাকে, আর ঘরটা বেশ কিন্তু মানে লাইট, মানে আলো। আমি দেখলাম বাথরুমের ফাঁক দিয়ে একটা কি যেন একটা পায়ের মতো দেখা যাচ্ছে। আমি প্রথমবার খেয়াল করিনি, দ্বিতীয়বার যখন আমি ব্যাপারটা খেয়াল করি, দেখি একটা পা হাঁটু থেকে কাটা, পায়ের পাতাটা উপর দিকে, হাঁটুর কাটাটা নিচের দিকে, এবং পাটা ঠিক আমার পা। এবং এটা দেখে আমি মানে আমার মাথাটা ঘুরিয়ে যায়, পরে আমি মানে বিছানায় পড়ে যাই। খুবই স্বাভাবিক এটা, মানে আমার কাছে এতটা ভয়ঙ্কর। কিরকম রাত হবে তাও তখন আমার মনে হয় 12:30 হবে, 12:30 তখনকার ঘটনা। তারপর যখন আমার মানে একটু সেন্স আসে, তখন আমি ভাবছি আমি কি দেখলাম এটা। আমি পরবর্তীতে কিন্তু এটা কিন্তু আমাকে খুব মানসিক ভাবে খুব সমস্যা করছে, কারণ আমি যখন বাথরুমে যেতাম তখন মনে হয় আমি এটা আমার সাথে আছে, আমি যখন যেখানে যেতাম আমার কাছে মনে হতো এই কাটা পাটা আমি দেখতে পাচ্ছি। এই ধরনের একটা মানে সমস্যা হয়ে গেছে। পরে যাই হোক, আস্তে আস্তে সেটা কেটে যায়। তারপরে ওরা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতো, হুজুরা কিছুই করতে পারে। শেষ পর্যন্ত কুমিল্লার একজন হুজুর, উনি ভালো মানুষ, পরে উনি আমাকে ট্রিটমেন্ট করেন। যাই হোক, উনি পুরোটা সমস্যা না হলেও
অর্ধেক সমস্যার সমাধান সমাধান মোটামুটি হয়েছে। করেছেন। ভালো লোক উনি। তারপরে যখন আমি দেখলাম যে না, আমাদের বাসায় বেশ সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা এখন ব্ল্যাক ফিগার বা সেই ধরনের সাউন্ড কিছু পাচ্ছি না, বা সেই ধরনের সবকিছু বেশ কমে গেছে। কিন্তু তারপরে আমি দেখতে পাচ্ছি আমার কিছু শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা সেটা রাত 12টা বাজলে আমি দেখতাম, যখন আমি বিছানায় শুতে যেতাম, আমার মনে হতো কতগুলো সাপ এবং বিচ্ছা বা কিছু বিষাক্ত কিছু যে কিচ আমার পা দিয়ে বেরিয়ে উপরে উঠতো। আচ্ছা, এবং প্রথমে ওপরে হাঁটুর কাছে থামতো, আবার 2 হাত দিয়ে উপরে উঠতো। আমি ভেবে পাচ্ছিলাম না যে এটা কি, বা সেই জিনের আবার ব্যাক করলো কিনা, বা ওরা খুব অ্যাগ্রেসিভ কিনা আমাকে মানে ক্ষতি করার জন্য, আরো কি মানে জাদুমন্ত্র করার জন্য, কি জাদুমন্ত্র আমি কি করতেছে, আমি এটাই ভাবছিলাম যে ওরা নিশ্চয়ই আমাকে ব্যাক করছে। কিন্তু পরে কিন্তু আমি কোনো কালো ফিগার বা ওদেরকে কাউকেই যেভাবে আর দেখতাম দেখতে পেলাম না। পরবর্তীতে যখন এটা আমার এই সমস্যাটা বেড়ে যায়, আমার যখন রাত 12টা বা 4টা পর্যন্ত আমার এই যন্ত্রণাটা হতো, আমি চিৎকার করে করে কাঁদতাম। আমি পাশের রুমে যে চিৎকার করে কাঁদতাম যে এটা আমার মানে কি হলো। তখন আবার আমার হাজবেন্ড আবার আমার বাচ্চাদের সঙ্গে শোয়। আমি তখন আমার হাজবেন্ডকে ওই আবার একা থাকতে দিতাম না, কারণ আমার ভয় হতো যে ও জিনেরা কোনো ক্ষতি করতে পারে, যেন তাকে আবার করে ওদের সঙ্গে থাকতে দিতাম, একসঙ্গে থাকতাম আমরা। তারপর যাই হোক, এরকম আমি পাশের রুমে যে চিৎকার করে কাঁদতাম, আমার এটা কি হচ্ছে, মানে এরকম কেন লাগে, মনে হচ্ছে যে এরকম যন্ত্রণার মধ্যে আমি আর কখনোই, যখন জিনেরা আমাকে যন্ত্রণা করে তখন আমার এতটা যন্ত্রণা ছিল না। যাই হোক, পরবর্তীতে আমার মনে আছে এটা শেষের দিকে ঘটনা, সেদিন ছিল শুক্রবার। এভাবে আমি আবার সেই সমস্যা, মনে হলো কতগুলো বিচ্ছু এবং সাপ আমাকে মানে কামড়ে ধরছে শক্তভাবে। আমি তখন মানে চিৎকার করে কাঁদতেছি, আর আমার একটা বাসায় একটা মাংসের কাটা ছুরি ছিল, সেই ছুরিটা দিয়ে আমি তখন আমার কাপড় চোপড় আমি সব মানে করে ফেলছি, ছিল না আমার। আমি ছুরিটা দিয়ে পা থেকে মাথা মানুষ মেসেজ করতেছি, এবং আমার জায়গায় জায়গায় কিন্তু হাতটা কেটে গেছে, পা কেটে গেছে, কিন্তু তবুও আমি করতেছি, কারণ আমি যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম। যাই হোক, এটা গেল শেষ। তারপরের দিনে ঘটা, তখন যখন আর সবসময় মজা হতো, যখন আজান দিত তখন আমার এই ব্যথা কিচ্ছু থাকতো না। আচ্ছা, আজান দেওয়ার সাথে সাথে আমার ব্যথা সব মানে শেষ। পরের দিন আমাদের বাসায় যে দারোয়ান ছিল, ও আমাকে একটা তাবিজ দিলেন যে আপা, আপনি তো অনেক তাবিজ করছেন, অনেক কিছু করছেন। ও তখন আবার সেই সময় আমি খুব রাগ হয়ে আমার সঙ্গে যা তাবিজ খবর ছিল আমি রাগে খুলে ফেলেছিলাম। হ্যাঁ, এটা মানে খুলে ফেলেছিলাম যে আমি এখানে এইসব বিশ্বাস করি না, কারণ আমার কোনো হুজুর কবিরাজ এইসব আমার বিশ্বাস, হ্যাঁ, কেউ ভালো করতে পারবে না, আল্লাহর উপর ভরসা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যাই হোক, পরবর্তীতে যখন ও আমাকে তাবিজটা এনে দেয় যে আপা এটা একটু পরে দেখেন কেমন লাগে, তা আমি বলছি ঠিক আছে, ও পরে দেখা যাবে। আমি ভুলে গেছিলাম তাবিজটার কথা। আবার পরের দিন রাত্রে কিন্তু আমার আবার সেই অবস্থা, দিনটা ছিল শনিবার, ঠিক একেবারে আমি আবার সেই ছুরি নিয়ে আমার শরীর মেসেজ করতেছি, এবং সেদিন আমার জায়গাটা অনেকখানি পায়ের কাছে কেটে গেছে, রক্ত পড়তেছে ঘর থেকে। আমাকে যখন যদি শিখে দেখতো হয়তো সবাই ভয় পেয়ে যেত, কেমন একটা অবস্থা। পরে হঠাৎ করে মনে করলো সেই তাবিজটার কথা, যে দারুণ যে আমাকে তাবিজটা দিয়েছিল। আমি রান্নাঘরে যে তাবিজটা নিয়ে পড়লাম, তাবিজটা পরে আমি এরকম আবার ছুরি দেখলাম মেসেজ করতেছিলাম, ব্যথা করতেছিল তখন। ঠিক 10-15 মিনিট পর দেখি আমার ব্যথা কমে গেছে। এরপর প্রায় 20-25 মিনিট পর দেখি ব্যথা আর একটু কমে গেছে। আচ্ছা, 1 ঘন্টা পর দেখি ব্যথা অর্ধেক কমে গেছে। তারপরে 2-3 ঘন্টা পর দেখি ব্যথা প্রায় কমে গেছে। যখন রাত 4টা বাজে আমি দেখি আমার ব্যথা নেই। তখন ভাবলাম যে তাবিজটা কি আমাকে কাজ করলো। পরের দিন দেখি আমার কোনো ব্যথা নেই, পরের দিন রাতে দিয়ে আমার কোনো ব্যথা ছিল না। আচ্ছা, তখন আমি দারোয়ানকে বললাম তোমাকে এই তাবিজটা কে দিয়েছে, তাকে নিয়ে আসো। তখন উনি এসে বললো, উনি আসলো, বলে আমরা আপনি কোথা থেকে তাবিজটা, কিভাবে তাবিজটা দিলেন, আমার কি হয়েছে, বলে আপনি জানেন না আপনার কি হয়েছে। না তো। আমি হ্যাঁ, আমার জিনের সমস্যা আছে। হ্যাঁ, সেটা তো আছেই, জিন আপনাকে ডিস্টার্ব করে সেটা তো আমি জানি, কিন্তু আপনাকে যে কুফরি করছে সেটা আপনি জানেন না। না তো। আপনার বলতে আপনার শরীরে যন্ত্রণা হতো, এটা কুফরি করার জন্য আপনার শারীরিক এরকম সমস্যা হয়েছিল। তারপরে উনি আমাকে বলে দিল যে কারা আমাকে কুফরি করছে। দুজনের নাম বললো, যে দুজনের নাম ঠিক না, মানে ফিজিক্যাল স্ট্রাকচার বর্ণনা দিল যে এরকম দুজন লোক। তখন আমি চিনতে পেরেছিলাম যে দুজন কে। এই ছিল একজন দিনাজপুরের একজন হুজুর, আর একজন ছিল ফতুলার একজন হুজুর। তারা দুজন মিলে আমাকে এরকম কুফরি করেছে, এবং আমাকে বললো যে আপা, আপনি হয়তো আর 1 মাস বেঁচে থাকতেন। আচ্ছা, আর যখন আমার ওই সমস্যা ছিল তখন আমি নিজেও চিন্তা করছিলাম আমি আর বেশি দিন বাঁচবো না। এই হলো ঘটনা। তার মধ্যে এখানে অনেক ঘটনা আছে, যেমন জিনেরা অনেক সময় আমাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করতো। এই ঘটনা 2বার হয়েছে। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি মানে আমার
মাথাটা বালিশে ঠিকই আছে, হুম আমার ডান হাতটা উপরে, আমার কোমর পেট আর কোমরটা বেঁকে আছে, আর ডান পাটা উপর দিকে, বাম পাটা উপর দিকে, বাম হাতটা ঠিক আছে। হুম মানে পুরো বডিটা একটা অস্বাভাবিক ভাবে আমি শুয়ে আছি। একদম পুরো শরীরটা বেঁকে গেছে, পুরো শরীরটা পুরো বাঁকা শরীরটা হয়ে বেঁকে, কিন্তু গেছে। মাথাটা আমার ঠিক আছে, মাথাটা আচ্ছা। কোনো সমস্যা ছিল না। হুম তখন আমি ঘুম থেকে উঠে আমি কিভাবে, আমি এইভাবে কেন শুয়ে আছি। হুম পরে তখন তখন যে সময় হুজুর ছিল যে ট্রিটমেন্ট করতে, ওনাকে যখন আমি বললাম যে আপা, উনি আবার আমাকে সকালে ফোন দিছে যে আপা আপনি কি ঠিক আছেন? আমি, কেন? ওই গত রাত্রিতে ওরা আপনাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাবিজের কারণে আপনাকে উঠাতে পারে। ও যদি আপনার মাথাটা উঠাতে পারতো, আপনার বডি পুরোটা তারা উঠিয়ে ফেলেছিল, কিন্তু মাথাটা তারা উঠাতে পারেনি, যার জন্য আপনাকে ওরা নিতে পারেনি। ওরা আমাকে আমার বাসা থেকে কিভাবে নেয়? বলে ওরা পারে। হুম ওরা এভাবে আপনার দেখবে যে আপনার কলসের গেটে তালা লাগানো, আপনার দরজা লক লাগানো, সবকিছু, কিন্তু আপনার বাসায় নেই, ওরা এটা পারে। তখন আমি ভয় পেয়ে গেলাম যে এবার এটা কি সম্ভব কিনা। হুম আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে এটা কি করে সম্ভব। হুম কিন্তু এই ঘন্টার পর 2বার করছে আমার, ওকে 2বার এরকম হয়েছে। আচ্ছা, তো এরকম অসংখ্য ঘটনা আছে এবং সেই সাথে আপনি তো এখন নিজেও হ্যাঁ। কিছু করেন বোধহয় এখন। আমি আমার যে লাস্ট যে কবিরাজ ছিলেন আর কি, উনি আমার যখন ঘটনাগুলো দেখেন উনি খুব দুঃখ পান যে আপনাকে ওরা এতটাই মানে কষ্ট দিছে এবং এতটাই মানে জুলুম করছে যে আপনি এখন বেঁচে আছেন কিভাবে। হুম পরে আমি বলছি যে এটা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ। আর তাছাড়া আমি এতটা বিপদে পড়ছি, কখনো আমি আল্লাহর উপর থেকে বিশ্বাস নষ্ট করিনি। আমি জানতাম আমি যে সমস্যার মধ্যে আছি, আল্লাহ আমাকে একদিন এই সমস্যা থেকে একদিন মুক্তি দেবেন, এরকম আমার সবসময় ধারণা ছিল। যাই হোক, আল্লাহ পরবর্তীতে আমাকে অন্তত মানে প্রায় অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। পরে সেই কবিরাজ উনি অনেক কিছুটা মায়া করে আমাকে কবিরাজি শিখিয়ে দেন। আচ্ছা, বলেন যে আপনি শুধু আপনার নিজের জন্য কবিরাজি শিখেন, যাতে আপনাকে জিন এবং কুফরি যাতে আপনার বাচ্চাদের কোনো ক্ষতি করতে না পারে। সুতরাং আপনি অনেক কিছু এখন জানেন এই সমস্ত মোটামুটি আমি বিষয়ে। কিছুটা জানি। তবে হ্যাঁ, এই সময়তে আমি আরেকটা কথা বলি যে আমি একটা সময় কখনো জিন ভূত কখনোই কিছু বিশ্বাস করতাম না, তাবিজ কবজ কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে পড়ে না যে আমি কখনো কোনোদিন কোনো জিন দেখেছিলাম বা কোনো, আমি অনেকের কথা শুনেছি, আমার দাদি নানি আবার খাদের কথা আমার কথা শুনেছি, তারা অনেক কিছু দেখেছে, কিন্তু আমরা কোনো দিন কোনো কিছু দেখিনি। আমি যে কখনোই বিশ্বাস করতাম না। যাই হোক, পরবর্তীতে আমি যখন নিজে দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে না, জিন জাতি বলে পৃথিবীতে একটা জাতি আছে। এবং আমি কোরআন শরীফ বিশেষ করে অনেক হাদিস কোরআন আমি ঘাটতে হয়েছে আমাকে। আমি যখন জিন জাতির সম্পর্কে কিছু জানি না, তখন আমি অনেক জিন জাতির সম্পর্কে মানে বই ঘাটা শুরু করলাম যে এদের সময় কি লেখা আছে। কোরআন শরীফের সূরা বাকারা তখন জিন জাতির কথা লেখা আছে, যে আল্লাহ বলছেন যে জিন এবং ইনসান আল্লাহর বান্দা, এবং জিন জাতিকে কিন্তু বিশ্বাস করতে হবে। যে জিনকে বিশ্বাস করবে না সে কিন্তু আল্লাহর বান্দা নয়। এটা কিন্তু আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন কোরআন শরীফে, বিশেষ সূরা জিনেও কিন্তু অনেক কথা লেখা আছে। যাই হোক, আমরা তো অনেকেই বিশ্বাস করি না, যে মনে করি যে এটা কোন জিন ভূত বলে কিছুই নেই, কিন্তু এটা ঠিক না। জিন বলে একটা জাতি আছে এবং ওরা কিন্তু আপনি অনেকগুলো প্রজাতির কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই প্রজাতির এবং ওদের লাইফ মানে ওদের জীবনধারা আমাদের জীবনধারা হয়তো এক নয়, কিন্তু ওরাও কিন্তু কি বলে, ওদের ফ্যামিলি আছে, ওরাও কিন্তু চাকরি করে, ওরাও কিন্তু লেখাপড়া করে, অনেক কাজই করে। আমরা যেরকম আমাদের একটা জীবন আছে, ওদেরও একটা জীবন আছে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস অনেকে আমি বলছিলাম যে প্রশ্ন করতে, মোর্শেদ যেমন প্রশ্ন করেছেন আপনাকে যে মাঝে মাঝে রুমে ঘুম ভেঙে যায় এবং তার একটা অনুভূতি হয় এরকম যে বিড়ালের গায়ে বোধহয় হাত পড়ছে, বাট তার জানা মতে ঘরে কোনো বিড়াল নাই, এরকম ধরনের সমস্যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার হয়েছে। অনেক সময় দেখা গেছে যে আমার হাতটা আমি মাঝে মাঝে দেখতাম যে আমার হাতটা কারো হাতের সাথে লেগে গেছে এবং হাতটা ছিল মানে লোমস টাইপের। আমি স্পষ্ট খেয়াল হাতটা ছিল লোমস টাইপের, কিন্তু হাতটা আমাদের মতোই। তখন আমি মাঝে মাঝে চমকালাম যে এটা কিসের হাত। আমি প্রায় কয়েকবারই আমার ঘটনা ঘটছে এবং তার হাতের সাথে আমার হাত লেগে গেছে, কিন্তু তার হাতটা ছিল লোমে ভরা। এটা মনে হয় উনি বিড়াল বলে ভুল করছেন, এরকম কিছু একটা হয়েছে বোধহয়। আমার কিন্তু এরকম হয়েছে, ঘটনা প্রায় কয়েকবার হয়েছে, এবং এটা কিন্তু খুব একটা ভয়ের ব্যাপার। আমার মনে হয় ওনাদের কিছু সমস্যা আছে বোধ হয়। আচ্ছা, কিন্তু এটা কতবার হয়েছিল এটা অবশ্য উনি লেখেননি, উনি পরের এসএমএস তাহলে লিখতে পারেন। এটা যদি একবার হয় তাহলে এটা আমরা ধরবো না। আচ্ছা, একবার হলে এটা মনের ভুল হতে পারে। হ্যাঁ, একবার, দুইবার, তিনবার হতে, এটা যদি কন্টিনিউয়াসলি হতেই থাকে তাহলে সেটা সমস্যা। আচ্ছা, তোমাকে সুমিত এসএমএস করেছেন এবং আমাকে, আচ্ছা, তিনি বলছেন যে আমার
কেন জানি না আমি কোনো ঘটনা বোঝার আগে মানে কোনো ঘটনা ঘটার আগে বুঝতে পারি এটার কোনো সলিউশন আছে, মানে এটা কিন্তু মানুষের খুব বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে, মানুষ যদি আগে থেকে জেনে ফেলাটা কিন্তু খুব হ্যাঁ, বিব্রতকর এটা একটা কিন্তু অবস্থা। আমারও হয়েছিল। আমি যখন আমার জিনের সমস্যা ছিল তখন আমি প্রায় এরকম স্বপ্নের আগে আমি টের পেয়ে যেতাম যে আমার কোনো একটা ঘটনা হবে। ঠিক আমার মনে থাকতো যে 15 দিন আগে আমি স্বপ্নটা আমি দেখতাম, এবং ঠিক আমি দেখতাম 15 দিন পরে আমার স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে। আচ্ছা। তখন কিন্তু স্বপ্নটা আমি ভুলে যেতাম, বিশ্বাস করতাম না। ঠিক 15 বা দিন বা 1 মাস পর দেখতাম যে আমার ঘটনাটা ঠিক বাস্তব হয়ে যাচ্ছে। তখন আমি একটু ভয় পাওয়া শুরু করলাম যে আমি এরকম স্বপ্ন কেন দেখি। তারপর যাই হোক এই স্বপ্ন আমার যে কুবের সাথে যখন মানে বললাম যে আমি খুব মানে দুঃস্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখে আমি খুব ভয় পেতাম, চিৎকার করে উঠতাম। ওরা খুব ভয় পেতো, বলতো আম্মু কি হয়েছে তোমার, এরকম বলতো আর কি। আমার সঙ্গে বোবাই, আমাকে সবচেয়ে বেশি বোবাই ধরতো এই সমস্যাগুলো। হ্যাঁ, কান্না খুব কান্না, আমার সময় ওরা আমার মানে বাচ্চা। তারপরে ভয় পেতাম। তখন আমি ওই আমার যে কবিরাজ সাহেব ছিলেন উনি বললেন যে তুমি ভয় পাও, ঠিক আছে তুমি তাবিজটা ব্যবহার করো, তুমি আর কোনো স্বপ্ন দেখবে না। সত্যি তাই, যখন আমি ওই তাবিজটা ব্যবহার করার পর এখন দেখা যায় আমি কোনো স্বপ্নই দেখি না। আচ্ছা। এখন আমি কোনো স্বপ্নই দেখি না। আচ্ছা, এই যে যেমন হচ্ছে ক্রিয়েটিভ সুমন লিখেছেন যে তিনি প্রায় ছাদে হাঁটার শব্দ পান, যেটা আপনিও বলছিলেন আর কি, এরকম ধরনের শব্দ অনেকের জীবনে এরকমও ঘটে যে শিলপাটা পেশার শব্দ এরকম পাচ্ছেন। তো এগুলো সাধারণত আপনারা কি মনে করেন যে কন্টিনিউয়াসলি কতদিন পর্যন্ত এটা আমি আগে বলছি, আগে চেক করতে হবে, দেখতে হবে যে দেখতে হবে আসলে ছাদে কেউ আছে কিনা। আচ্ছা, তার মানে আপনি আগে যত রকমের সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো আগে চেক করে নিতে বলছেন। যেগুলি সম্ভাবনা সেগুলো চেক করার পর দেখা যায় না কিছু না, তখন ভাবতে হবে যে এটা একটু অস্বাভাবিক। তার মানে আপনি এটাও বলছেন, আমার কাছে এটা খুব ভালো লাগলো যে একদম যে এটাই হবে সেটা না, মানে প্রথমত মানুষের মনের ভুল থেকে এরকম ধরনের জিনিস হয়। তারপরে মনের ভুলটা তখন হয় না যখন দেখা যায় যে একই জিনিস অনেকজন এক্সপেরিয়েন্স করছেন বা কন্টিনিউয়াসলি ঘটতেই আছে দিনের পর দিন, তখন আপনারা বোঝেন যে না তাহলে কোনো একটা ঝামেলা আছে। যেমন আমাদের শিলপাটার ঘষাটা, এটা কিন্তু প্রায় 1 বছর ধরে হচ্ছিল। আমি তখন বুঝতে পারি নাই, যে আমি ভাবছিলাম যে আমাদের ভাড়াটিয়া ওরা এই কাজটা করছে, কিন্তু পরে দেখা যায় না, রাত 12টার সময় কেউ এরকম শিলপাটায় ঘষতে যাবে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। 1 বছর তো হচ্ছে, আমি তো সেটা তেমন একটা মানে কেয়ার করি নাই। পরে দেখা যায় না, এটা তো অনেক বড় ধরনের সমস্যা। ওকে, তো আচ্ছা একটা জিনিস আমি আপনাকে আবারও জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভাঙার পরে যদি হঠাৎ করে কেউ কোনো কিছু দেখে ফেলে বা দেখে যে ঘরে শুধুমাত্র সেই নেই, আরো একজন আছে বা তার অস্তিত্ব টের পায়, ঠিক সেই মুহূর্তে কি করা উচিত? আসলে এটা আমার জীবনে অসংখ্য হয়েছে, মানে ঘটনা ঘটেছে যে আমি দেখতাম। আমি কি আমার নিজেরটা একটু বলবো? জি জি প্লিজ। একবার যেটা দেখেছিলাম যে একটা ছোট্ট একটা মেয়ে, আমার মেয়ের বয়সী, একটা সাদা কাপড় পরা, চুলগুলো তো ছাড়া। প্রথমবার আমি মেয়েটাকে দেখেছিলাম আমার মেইন গেটটা, ঘরের যে মেইন দরজাটা সেটার সামনে। পরের দিন রাতে আমি মেয়েটাকে দেখি ঘরের মাঝখানে, আচ্ছা, ঘুম থেকে উঠে দেখি। এবার থার্ড দিন মানে তৃতীয় দিন আমি দেখলাম মেয়েটা আমার ঠিক মানে একেবারে সামনে। তখন আমি মেয়েটাকে বললাম, তুমি কি চাও, তুমি কেন, কি জন্য আসছো আমার কাছে, তোমার কোনো সমস্যা আছে? ঠিক আছে, তোমার যদি কোনো কিছু বলার থাকে বা সমস্যা থাকে তুমি আমার সাথে মানে সরাসরি কথা বলো। এরপর থেকে আমি মেয়েটা কখনোই দেখি নাই, এই কথা বলার পর থেকে। তার মানে সাহস করে, আপনি একটু আগে আমরা বলছিলাম তখন আপনি বলছেন যে ভয় পেলে চলবে না। হ্যাঁ, ভয় পেলে চলবে না, মানে ভয় পেলেই। আমি যখন প্রথম মেয়েটাকে দেখি তখন আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম যে এটা মানে সাদা কাপড় পরা, সাদা কাপড়টা কিন্তু পরিষ্কার কোনো কাপড় না, ময়লা টাইপের একটা কাপড়। খুব ভয় পেয়েছিলাম আমি। যখন আমি সেকেন্ড দিন দেখি তখনও আমি ভয় পেয়েছিলাম, কিন্তু যখন আমি থার্ড দিন দেখি তখন আমি ভেবেছিলাম যে আমি ভয় পাবো না, দেখি কি হয়। এরপর থেকে আমি এটাকে কখনো দেখিনি, আর কখনো দেখিনি। আমি দেখিনি। ওকে, তো অনেকেরই অনেক ঘটনা আছে, আসলে অনেকে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছেন, অনেকে অনেক প্রশ্ন করছেন এবং অনেকে বলছেন যে অনেক বেশি ভয় পাচ্ছেন। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে ভয় পেলে চলবে না, যে কোনো মুহূর্তেই ভয় পাওয়া চলবে না। আমাদেরকে SMS করেছেন গাজীপুর থেকে মৌ, এবং আমাদেরকে SMS, আচ্ছা তিনি বলছেন যে মাঝে মাঝে ম্যাক্সিমাম সময় তার যেটা হয় যে বোবাই ধরে, অনেকের এই সমস্যা আছে যে বোবাই ধরে এই সমস্যাটা, এবং এটারও কি সমাধান আছে? আচ্ছা, আমি বোবাই ধরার তাহলে একটা ঘটনা আমাকে বলতে হয়, আমি যেটা নিজের চোখে দেখেছি। আমরা আগে বলছি যে আমরা কিন্তু মানে সবাই এক রুমে থাকি,
আমার মনে হচ্ছে তখন আমি একজন টুরিস্ট ট্রিটমেন্ট ছিলাম, যার সাথে আমার খুব ঝগড়া হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। একদিন রাতে দেখি আমার সাহেবে, মানে আমার হাজবেন্ড, উনি মানে বোবাই ধরলে যেরকম করে উনি এরকম সাউন্ড করছে। তা আমি তাকে দেখি ওনার ওর প্রায় সমস্যা, তো এটা আমাকে আমার সমস্যা হতো প্রায়। দেখি আমি প্রথমবার আমি চোখটা মানে ভালো করে মুখ কান আমি দেখতে পাচ্ছিলাম যে ঘরের মাঝখানে একটা লম্বা কিছু দাঁড়িয়ে আছে। তা আমি এটা ভালো করে দেখার জন্য আমি চোখ কিন্তু ওনা দিয়ে আমার চোখটা মুছে নিই যে আমি এটা কি দেখতে পাচ্ছি। তখন যখন আমি দেখি ওর মাথাটা ছাদে গিয়ে ঠেকছে, মানে এত লম্বা মাথাটা ছাদের উপর, ছাদের কাছে, আর চিকন টাইপের, আর কালো একটা পোশাক পরা একটা লোক, সে ঝুঁকে আমার হাজবেন্ডের বুকের কাছে হাত দিয়ে আঙুলিয়ে বুকের কাছে আঙুলটা ধরে রাখছে। আচ্ছা। আর তখন আমার হাজবেন্ড ই করছে, এই সাউন্ড করছে, বোবাই ধরলে যেরকম করে সেরকম সাউন্ড করছে। আচ্ছা। আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে সে কি ওটা ও এরকম করছে নাকি আমার হাজবেন্ড এরকম করছে, আমি ভেবে পাচ্ছিলাম। তখন আমি উঠে বসি, আমি যখনই উঠে বসি তখন সেটা আমার চোখের সামনে মিলে যায়, সেই লোকটা কাল ব্ল্যাক ফিগারটা মিলে যায়, এবং হাজবেন্ড দেখলাম তার সাউন্ড বন্ধ হয়ে গেল, সে কিন্তু সে উঠলো না, সে বাম দিকে ছিল, তখন তার ডান দিকে কাছে শুয়ে পড়লো। ওকে, সুতরাং ওই যে পাশ ফিরলেও অনেক সময় বা পাশে কেউ থাকলে সেটা এটা সুবিধা আমি হয়। দেখেছিলাম বোবাই ধরার ঘটনাটা, কিন্তু আচ্ছা। আমার মনে হয় যে বোবাই ধরার ব্যাপারটা একটু মানে ব্যাপারটা খুব একটা মানে ভালো না আর কি, এটা আচ্ছা। যতটা এটা ই করা যায় আর কি, অ্যাভয়েড করা যায় হ্যাঁ না হ্যাঁ এরকম। হ্যাঁ, যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে আর কি। সেটাই। তো এই ব্যবস্থা তো নিশ্চয়ই যে শোয়ার সময় অনেক হ্যাঁ, সময় শোয়ার সময় একটু সাবধানে শুতে হবে। একটু দোয়া পড়ে শুলে ভালো হয়, Right. সূরা টুরা পড়ে শুলে ভালো হয় আর কি। ওকে, আরো একজন গেস্ট রয়েছেন, তিনি একজন পেশায় একজন মানে তিনি ডাক্তার হতে যাচ্ছেন আর কি। তো তার সাথে তার একটা ঘটনা আছে, তিনি শেষ করতে পারেননি, তিনি বলেছিলেন যে শেষ করবেন। আজকে ছোট্ট করে সেই ঘটনাটা আমি বলবো, মানে তিনি বলবেন আজকে আমাদেরকে। Please. আমি অনুপ। এটা আমাদের ফার্স্ট ইয়ারের ঘটনা। আমরা যখন প্রথম ভর্তি হই, তো যখন ভর্তি হই তখন আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু ফার্স্ট মেডিকেলে ভর্তি বসি, আমাদের একটা স্বপ্ন পূরণ হইতেছে। তো আমাদের মেডিকেলে 3টা ডিপার্টমেন্ট, মানে ফার্স্ট ইয়ার 3টা ডিপার্টমেন্ট, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। তো অ্যানাটমিটা হলো, অ্যানাটমিটার আবার একটা ভাগ আছে, সেটা হলো আমরা ডেড বডি নিয়ে ডিল করি। ওখানে আমরা ডিসেকশন বলে এটারে। তো ওখানে আমরা ডেড বডি দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আরেকটা ঘটনা বলি যে আমাদের কলেজ আর আমাদের বয়েজ হোস্টেলের পাশাপাশি। তো আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট হলো 3rd ফ্লোরে, আর আমাদের বয়েজ হোস্টেল হলো 3rd ফ্লোর, 4th ফ্লোর আর 5th ফ্লোর মিলে আমাদের বয়েজ হোস্টেল পাশের বিল্ডিং এ। তো 3rd ফ্লোর থেকেই আমাদের যে বড় ভাইরা আগে আমাদের যখন ফার্স্ট ভর্তি আমাদের অনেক কাহিনী বলতো যে ওই 3rd ফ্লোরে যেহেতু আমাদের হোস্টেল আছে, ওইখান থেকে বিভিন্ন রকম আওয়াজ শোনা যেত খুব রাতের দিকে। এবং যেহেতু মানে অ্যানাটমি ডিপার্টমেন্টের লেভেলে যে রুমটা পড়ে, তো ওই কিন্তু বিভিন্ন রকম আওয়াজ হয়, বিশেষ করে স্ট্রেচার যে টানার যে আওয়াজটা, স্ট্রেচার দিয়ে টেনে নিয়ে যে আওয়াজটা, খুব ভয়ঙ্কর আওয়াজ, খট 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 করে পড়ে যে আওয়াজটা হয়। তো ওই রুমটা পাশাপাশি রুমে কেউ থাকতে চাইতো না। তো বড় ভাইরা অনেক কমপ্লেন করতো যে আমাদের মানে অনেক ভয় দেখাতো। তো আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল, আজাদ, সুজন, ওরা মানে বলছিল চল আমরা দেখি জিনিসটা। তো মানে বড় ভাইরা আমাদের না করছে যে এই জিনিসটা করা ঠিক হবে না। তারপর যেহেতু বড় ভাইদের একটা কমপ্লেন ছিল, তো আমাদের ইন্টারেস্টেড ছিল যে আমরা জিনিসটা খুঁজে দেখি। তো আমরা একদিন প্ল্যান করলাম যে আমরা ওইখানে যাবো, বাট রাতে যাওয়ার কারো সাহস হয় না। তো সন্ধ্যার দিকে যাওয়া আমরা প্ল্যান করি, যে সন্ধ্যার সময় যে আমরা জিনিসটা দেখবো। তো বড় ভাইরা বলো তোমরা যে দেখবা তার প্রমাণ কি, তোমরা একটা কাজ করে ছবি তুলে নিয়ে আসো ডেড বডি, তাহলে আমরা বুঝবো যে তোমরা গেছো। তো ডেড বডি কিছু কাহিনী বলি। আমাদের ওখানে 4টা ডেড বডি ছিল অ্যানাটমি ডিপার্টমেন্টে। আর আমাদের ডেড বডি গুলো মানে এর মেইন ফ্যাক্ট হলো সবগুলো বেওয়ারিশ লাশ, মানে এদের কোনো ঠিকানা নেই। এর মধ্যে একটা ডেড বডি ছিল বৃদ্ধ লোকের, আর 2টা ছিল ইয়ং, মানে মধ্যবয়সী। আরেকটা ডেড বডি মানে যা 3টা থেকে খুব আনইউজুয়াল, একটা মেয়ের ডেড বডি। এবং ডেড বডিটার মানে কি বলবো, তার পেটে ছিল একটা বুলেটের শেল ছিল, বুলেটের উন ছিল, এবং তার থায়ে খুব মানে ডিপ একটা উন ছিল, মানে বড় কাটা দাগ, মানে তাকে খুব নির্মম ভাবে মারা হয়েছিল। যেহেতু সেটা বেওয়ারিশ লাশ ছিল, সেটা কোনো ময়নাতদন্ত বা রিপোর্ট বা পুলিশে কোনো কেস হয় না, এগুলো মেডিকেল কলেজে চালানো হয়েছে। তো সেই হিসাবে ওইটা আমাদের এখানে আসছে। তো আমাদের কয়েকটা বড় ভাই কমপ্লেনও করছিল, আমরা জানি আসে শুনছি যে তার নাকি ওই মেয়েটার স্বপ্নের মধ্যে মেয়েটার চেহারা নাকি ভাসে তাদের কয়েকজন।
তো সো আমাদের ওইটার প্রতি খুব ইন্টারেস্ট ছিল যে আমরা ওইটার ছবি তুলবো, যেহেতু ওটার ভিতরে কমপ্লেন আছে। তো আমরা 4টা ফ্রেন্ড গেলাম। আমরা আগে করলাম যে আমাদের জেনারেটর মামা, তাকে কিছু বইলা টাকা টাকা দিয়ে চাবিটা ম্যানেজ করলাম। তার মামা দিতে রাজি হতেছিল না, যেহেতু জিনিসটা ইলিগাল ছিল। তো আমরা অনেক কষ্টে ম্যানেজ করলাম। তো টাইমটা ঠিক করা হলো ঠিক সন্ধ্যার দিকে, আমরা সন্ধ্যার সময় যাব। তো আমরা 4 ফ্রেন্ড মিলে সন্ধ্যার সময় রওনা দিলাম। ওখানে গার্ড নয় কোনো কোনো ফাঁকি দিয়া আমরা, আর আমাদের ফ্লোর সিস্টেম নিচে হলো গ্রাউন্ড ফ্লোর, তারপর হলো অফিস ডিপার্টমেন্ট, তারপর হলো আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট 3rd ফ্লোরে। তো আমাদের 3টা ফ্রেন্ড তারা অফিস যে ফ্লোরে ওইখানে ওয়েট করলো, আর আমি গেলাম অ্যানাটমি ডিপার্টমেন্টে। ওকে। জিনিসটা মানে আমি যখন করতেছি তখন খুব এক্সাইটেড ছিলাম। এখন আমার মনে হচ্ছে আমি জিনিসটা খুব ভুল করছি, বাট তখন যেহেতু ফার্স্ট জিনিসটা আমার কাছে খুব লাগতো, ক্রেজিনেস লাগতো যে করি। তারপর আমি গেলাম আগে। তো যখন দরজায় চাবিটা দিলাম, খুলতেছিল না। 2-3বার ট্রাই করলাম, দরজাটা খুলতেছিল না, অ্যানাটমি ডিপার্টমেন্টের দরজাটা। তো ফার্স্ট করলাম খুলতে যখন চান তাও ব্যাক করি, কিন্তু ভালো না, আরেকবার লাস্ট ট্রাই করি। লাস্ট ট্রাই দরজাটা খুলে গেল। আর যখন এন্ট্রি নিলাম তখন দরজাটা বন্ধ করেন, দরজাটা খোলাই ছিল। খোলা রেখে আমি ভিতরে ঢুকলাম এবং আমার চোখ জ্বলতেছিল অনেক, এবং চোখ জ্বলার কারণ হলো ফরমালিন, যেহেতু আমাদের ডেড বডি গুলো ফরমালিন ডুবানো হয়, এবং ওটা এসি 24 আওয়ার্স চালু থাকে। প্রচুর ঠান্ডা এবং ফরমালিন আমার চোখ জ্বলতেছিলাম, তাকাইতে পারতেছিলাম না। আমি কোনো মধ্যে ছোট ছোট চোখ করে তাকাইতেছিলাম, চোখ জ্বলতেছিলাম, সামনে আগাইতেছিলাম। তো আমার হাতের ডান দিকে হলো মিউজিয়াম, যেখানে মানে মৃত মানুষের ভিসেরা গুলো, অর্গান গুলো রাখা হয় ফ্রিজারে। আর তার একটু সামনে যে ডান দিকে হলো আমার যেখানে ডেড বডি গুলো রাখা হয় ফ্রিজারের ভিতরে, আর বাঁ দিকে হলো আমাদের ডিসেকশন রুম, যেখানে ডেড বডি আমরা কাটি ওইখানে। তো ডান দিকে যেহেতু ওখানে ডেড বডি গুলো রাখা ছিল, আমি ফ্রিজারের কাছে গেলাম। ফার্স্ট ফ্রিজে ওপেন করলাম, তো ওইখানে বৃদ্ধ লোকটা ডেড বডি আর একটা ডেড বডি ছিল, 2টা ডেড বডি। তো আমার ওটা যেহেতু কোনো কাজ ছিল না, আমার ওই মেয়ের ছবিটা তুলতে হবে। তো আমি আর একটু সামনে আগে দ্বিতীয় ফ্রিজার ওপেন করলাম। হ্যাঁ, মেয়ের ছবি, মেয়েটা ছিল এখানে। তো আমি কাপা কাপা হাতে আমি মানে এটা বের করতেছিলাম, যেহেতু তখন কিন্তু ঠান্ডা ছিল না, তো মানে ঠান্ডা কাল না, তবু যত ঠান্ডার জন্য আমার হাত পাত কিরম জড়ো হয়ে আসতেছিল। তো আমি অনেক কষ্টে মোবাইলটা বের করে ছবিটা তুলতে শুরু করলাম। ফার্স্ট ছবিটা অতটা ভালো আসেনি, তো আমি ভাবলাম যে বড় ভাইদের দেখাইতে হবে, তো ছবিটা ভালো করে তুলি। হ্যাঁ, আমি সেকেন্ড 2টা ছবি তুললাম পরপর, বাট ছবিটা তোলার পর আমি মেয়েটার চোখের দিকে অনেকক্ষণ তাকায় ছিলাম। চোখটা বন্ধ, বাট কেন যেন মনে হচ্ছে চোখটা আমার দিকে তাকায় আছে। আমি ক্যামেরা যখন ওর ফেসের সামনে ধরছি, আমি সরাতে পারছিলাম হাতটা, পারতেছিলাম না। চোখটা আমার দিকে কেমন যেন মনে হচ্ছে আমার চোখটা তাকায় আছে। তারপর কেমন যেন ঝাঁকি দিলাম মাথার উপর যে না, এটা এরকম তো কিছু না। আমি আবার ফ্রিজারটা অফ করলাম। ফ্রিজারটা অফ করে হঠাৎ ওরকম আওয়াজ, মানে আমাদের বড় ভাইরা যে ওরকম বলে যে ওইরকম স্ট্রেচার টানা আওয়াজ ওই আসতেছিল। তো আমি ফার্স্টে মনে করছিলাম ফ্রেন্ডরা মনে ফাজলামি করতেছে। আমি তখন জোরে ডাকতেছি যে এই সুজন, এই আজাদ, তোরা কি ওখানে আসিস, কেউ তোরা কি ফাজলামি করতেছিস কিনা, বাট ওরকম কোনো আওয়াজ হইতেছিল না। তারপর আমি ভাবছি চলে যাবো, বাট কেন মনে হলো না একটু দেখি যে আসলে ওইটা কেন হয়। কারণ আমি 3rd ফ্লোরে পাশাপাশি থাকি না, বাট একটু দূরে রুমেই থাকি। বাট মনে হলো দেখি জিনিসটা, তো বড় ভাইকে বলতে পারবো আসলে ওরকম কিছু না, তাদেরকে স্যাটিসফাইড করতে পারবো। তো আমি সামনে আগালাম। তারপর সামনে যখন আগাইতেছি, তো আমার প্রচুর চোখ জ্বলতেছিলাম, কিছু দেখতে পারতেছিলাম না। আমি চোখ ডলতে ডলতে আগাইতেছিলাম। তো এক সময় যখন ওই স্ট্রেচার দুইটা স্ট্রেচার, একটা খালি ছিল আর একটা ডেড বডি ঢাকা ছিল, ওর উপর একটাই লাইট জ্বলতে ছিল, আর বাকি ডিস্ট্রেচার মোটামুটি অন্ধকার, বাট কিছু কিছু দেখা যায়। তো আমি সামনে যখন আগালাম দেখি যে ওরকম কিছু না, স্টেজের 2টা পাশাপাশি আছে, তো আওয়াজটা কোত্থেকে আসতেছে। তো আমি ব্যাক করবো, তারপর একটু মনে টানলো যে কোন ডেড বডিটা রাখা। আমি সামনে যখন যাই, আমি মানে হাতটা দিব, আমার হাতটা কাঁপতেছিল, ঠান্ডা, ওদিকে আমার চোখ জ্বলতেছে, আমি কি বুঝতে পারতেছিলাম না কি করবো। আর আমি এরকম আমার ইচ্ছা ছিল না, মনে হচ্ছে যে কিছু ইচ্ছার বিরুদ্ধে আমার কাজ হইতেছে। আমার হাত আগেই চলে যাইতেছে, আমি মানে কেমন যেন আমি কাপ সরালাম, সাদা কাপড়টা সরালাম। আমার যে শক, আমার যে ডেড বডিটা দেখে আসছি ফ্রিজারে, এই ডেড বডিটা এখানে কেন আসে? আপনি একদম এক্স্যাক্টলি ওইটাই দেখছেন? আমি দেখতেছি ওই ডেড বডিটা এখানে রাখা। আমি কি করছি, আমি জাস্ট পিছিয়ে আমি জাস্ট মোড়ে দৌড় দিছি, বাট কেমন শক্তি পাইতেছিলাম না সারা শরীরে। দৌড় দিলাম,
কোনো মতে আমি ওই যে তালা তো ব্যাগ লাগানোর সব চিন্তা আমার মাথায় কিছু না, আমার জাস্ট ওখানে দৌড়ে বাঁচতে হবে, আমার জন্য কিছু মনে ছিল যে বাঁচতে হবে, ওইখান থেকে যাবো, এটা আমার জাস্ট একটাই ছিল। আমি জোরে দৌড় দিলাম আর চিৎকার করে দৌড় দিছি। আমি অ্যানাটোমি থেকে দৌড়ে নিচে নামতেছি, আমাদের অফিস রুম, তারপর তো নিচে, আমি নিচে অফিস রুমের জন্য নিচে নামছি অ্যানাটোমি থেকে, এবং আমি জাস্ট শকড যে আমি আবার সেই অ্যানাটোমি রুমের এখানে কিভাবে আসলাম। আচ্ছা, আপনি নেমে গেছেন কিন্তু তারপরে? আমি সেই অ্যানাটোমি ফ্লোরেই আছি। ওকে। আমি নামে গেছি, বাট আমি অ্যানাটোমি ফ্লোরেই আছি। তারপর আমি আবার দৌড়ে দিলাম, আমি আবার নামতেছি সিঁড়ি দিয়ে, ধূপ ধাপ আওয়াজ করে, খুব জোর, যত গায়ে শক্তি ছিল আমি 100% দিছি নামার জন্য। এবং নিচে আসার পর যখন আসলাম, আমি আর কিছু বলার নেই, আমি অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে চাইতেই পারতেছিলাম না মনে হয়, আমি সেই অ্যানাটমি ডিপার্টমেন্টই হয়ে গেছি। ওকে। তারপর মানে আমার জাস্ট আমি আর কিছু মনে নাই। তারপর যা শুনলাম যে আমার ফ্রেন্ডরা আমার পাশে আমাদের সামনে যেহেতু হসপিটাল, ওখানে এমার্জেন্সি নিয়ে গেছে, এবং তারা আমার সামনে, ওরা আমার পাইছে যে আমি নিচের মানে মাঝের ফ্লোরটা, যে অফিস রুমের ফ্লোর, ওইখানে পড়েছিল। ওরা অফিস রুমের ফ্লোর নিচের তালা ছিল, ওরা শুধু শুনছে যে আমি ধূপধাপ কি যে আওয়াজটা নিচে নামতেছে, ওরা ওদের সময় ভয় দৌড় দিছে যে ধূপধাপ করে আওয়াজটা কি হইতেছে, ওরা বলছে অন্য কিছু, এই জন্য নিচে চলে আসে। বাট ওদের কিন্তু এই যে ঘটনাটা হলো, আপনাকে চিকিৎসাও পেলেন আপনি, তারপরে আর কোনো সমস্যা হয় না? ওদের আমার টানা 7 দিন জ্বর ছিল, আমি ওই পর আমি ওয়ার্ডে ভর্তি ছিলাম, আমার 7 দিন জ্বর ছিল, এবং আমি জানি না জ্বরের মধ্যে কি হয়েছে। আমার ফ্রেন্ড অনেক কাহিনী বলছে যে তুই এই করছিস সেই করছিস, আমি নাকি চিলাচিলি করছি অনেক, আমার কিছু খেয়াল নেই। তো পরে আমার ওই ফ্রেন্ডরা আমার মোবাইলে চেক করলো, এবং আশ্চর্যের বিষয় যে মোবাইলে মেমোরি কার্ড পুরো ফ্লাশ, মানে মোবাইল কিছুই ছিল না। আমি ওদের মানে চিলাচিলি করছি, যখন সুস্থ হওয়ার পরে চিলাচিলি করছি, তোরা এগুলো কেন করছিস, তোরা মোবাইল ডিলিট কেন করছিস? ওকে না, আমরা তোমার ডিলিট করিনি, তুই তো ছবি তুলিস না। বলছি না, আমি ছবি তুলছি, আমি নিজে তুলছি, আমি নিজে ছবি দেখছি, তো আমার মোবাইল ছবি তোলার প্রিভিউ তো অটো ওইখানে আইসা যায়, আমি ছবি দেখছি যে আমি তার ছবি তুলছি। না বলছে না, তুই কোনো ছবি তুলিস না, মোবাইল কিছুই ছিল না। অলরাইট, তো এই ছিল ঘটনা মেইনলি, এবং এই ঘটনাটা আসলে খুবই আজব টাইপের একটা ঘটনা। যাই হোক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম ডক্টর অনুপের ঘটনা, এবং আপনাদের নিশ্চয়ই এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো অবশ্যই আমাদের ইমেল করে পাঠাবেন। আমাদের সাথে আরমানের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে আসবো আরমানের কাছ থেকে। আরমান ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। ওকে, সো আরমান ভাই, আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঘটনাটা হচ্ছে আপনার নোয়াখালীর ঘটনা। এটাতে যাওয়ার কথা, আমাদের সবারই যাওয়ার কথা ইনফ্যাক্ট। তো ওইখানে আপনার একটা গাব গাছ ছিল অনেক আগে, 88 এর দিকে মনে হয়। তো গাব গাছটা আপনার একটা বাসার পাশে ছিল, একটা টিনের ঘর ছিল, তো টিনের ঘরের সাথে তো যেই লোকটা ওইখানে থাকতেন, মানে যেই লোকের বাসা ওইখানে, তো উনি ওই জায়গাটাতে কি যেন একটা করবে, তো ওই গাব গাছটা কেটে ফেলবে। আচ্ছা, তো ডিসিশন নিয়েছে যে সকালে কাটবে গাব গাছটা। তো আপনার এরকম রাতে যখন ঘুমাইছে, ঘুমানোর পর রাতে স্বপ্নে দেখছে যে কে যেন তাকে বলতেছে যে গাব গাছ যাতে না কাটা হয়, কারণ এটা হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা, এবং যদি কাটা হয় এটা খুব বিপদ হবে তাদের। তো যিনি মুরব্বী ছিলেন, তো উনি কিছুই কেয়ার করেন নাই, সকালে 3 জন লোককে অ্যাপয়েন্ট করলেন, মানে লেবারদের নিয়ে গাছটা কাটা শুরু করলো। গাছটা যেই দিন কাটছে ওই দিন রাত্রে 3 জনের মৃত্যু হয়েছে। এটা নোয়াখালীতে, আপনার নোয়াখালী একটা কি বাজার জানি আছে, অনেক ফেমাস বাজার নাকি বাংলাদেশে, তো ওই বাজার এরিয়াতে। তো রাত্রে ওই 3 জন মারা গেছে, ওই 3 জন লেবার মারা গেছেন। এবং মধ্যরাত্রের দিকে ওই ঠিক বাসার পাশে একটা মসজিদ ছিল, তো উনি মুরব্বী সবসময় মসজিদে যে নামাজ পড়তেন। তো রাত্রের দিকে আপনার ফজরের ঠিক আগে আগে আপনার হুজুর যখন আজান দিবে, তার আগে হুজুর করার টাইমে শুনতেছে পুকুরের একটা আওয়াজ, মানে আশেপাশে পুকুর ছিল আর কি, পুকুরে পানি, মানে পানির উপর লাফাইলে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ শুনতেছে। তো উনি তেমন একটা কেয়ার করে নাই। আজান টাজান দিয়ে নামাজ যখন শেষ করছে, তখন দেখছে যে আপনার ওই মুরব্বী আসে নাই। প্রত্যেকদিন যে মুরব্বী আসে, মুরব্বী আসে নাই। তারপর ওনার মাথায় চিন্তা হইলো যে পুকুরে এরকম একটা আওয়াজ হইলো, পাশেই পুকুর। তো উনি গেছেন ওনার বাসায়, যে বাসায় উনি থাকেন। তো ওনার ছেলে আবার ডক্টর, মানে এই মুরব্বী ছেলে ডক্টর। তো ডাকতেছে ছেলেকে, গিয়ে বলতেছে বাবা কি বাসায়? বলে না, বাবা তো নাই। তো পুকুরের দিকে তাকায় দেখে একটা হাত এরকম উপরে, জাস্ট একটা হাত ভাসে আর কি। আচ্টা, তো সব দৌড়ায় টোড়ায় গেছে, গিয়ে দেখে ওই মুরব্বীর লাশ পুকুরে, এবং মুখের মধ্যে একটা মাছ, এবং তার পুরো শরীরে কাটা, হাতটার ছেলে আর কি। তো ওই পুকুরের সাথে একটা বট গাছ ছিল। পরে যখন তার লাশ বের করেছে, দেখে পুরো শরীরে আপনার মানে খামচি যেরকম দিলে, মানে বট গাছের যেরকম, মানে তাদের সাসপেকশন এটা যে বট গাছের উপরে নিয়ে ফালাই দেওয়া হয়েছে রাতে।
আচ্ছা একদম টপে নিয়ে তারপর ফালাই দিছে, মাঝখান থেকে যেহেতু ছিটে পড়ছে এর জন্য গাটা কেটে গেছে আর কি। তো এটা হচ্ছে ওনার বাবা এইভাবে মৃত্যু হইলো। তারপরের দিন আপনার যে ছেলে ছিলেন মানে ডাক্তার, তো উনার রাত্রে এরকম আপনার দেখছে যে 7 জন পরী, 7 জন পরী আসছে তার কাছে, এসে বলতেছে যে আমরা এখন এই পরিবারেরই অংশ হয়ে গেছি, এবং 7টা খারাপ পরী, আচ্ছা মানে ওই বটগাছ কাটার কারণে এটা হয়েছে আর কি। তো 7 জন পরী ওদের পুরো ফ্যামিলির হয়ে গেছে। তো একটা ডাক্তারের নর্মালি কিন্তু মানে মোটামুটি যারা একটু মানে শিক্ষিত 2টা থেকে 3টা বাচ্চার বেশি থাকে না। না ওনার ঘরে 11 জন বাচ্চা, 11টা সন্তান আর কি, তার মধ্যে একজন মারা গেছে, আচ্ছা এবং মেয়ে 3 জন মেয়ে এবং 7 জন ছেলে। হাফেজ হচ্ছেন একজন, এবং বাবাও হাফেজ, মাও হাফেজ, সম্ভবত মাও হাফেজ। তো আপনার এরকম পরিবার আসে বাসার মধ্যে, এসে খুব ডিস্টার্ব করে তাদেরকে। তো যারা যেমন 2 জন গেস্ট গেছে ওদের বাসায়, ওদেরই আত্মীয়, তো 2 জন গেছে, একজন জাস্ট ভিতরে ঢুকছে লাঞ্চের টাইমে, তো লাঞ্চের টেবিলে বসছে, মানে মাটিতে বসছে খাইতে, পিছন থেকে আরেক ফ্রেন্ড ঢুকবে, তো এমন টাইমে ওই মহিলা মানে যে বাসার মানে ডক্টরের ওয়াইফ যিনি, তো উনি বলতেছে যে বাসায় মেহমান আসছে, বের হয়ে যাও। আচ্ছা ওই ছেলেটা ভাবছে যে ওকে বললো নাকি, সে আবার পিছে টিছে তাকায় দেখতেছে যে মানে কাকে বললো কথাটা, কিছু মানে কিছু ভাবে নাই, আবার ভিতরে ঢুকতেছে, আবার কিছুক্ষণ পর মহিলা চিৎকার করতেছে, বলে বলছি না বাসায় মেহমান আসছে, প্রত্যেকবার মানে সময় কিছু বুঝো না, সবসময় তোমরা আসতেছো, এখন যাও, এরকম হাত ইশারা করতেছে। তো ছেলেটা ওই যেই আরেকজন ছেলে বসছিল খাইতে, তো ওর খালা, তো খালা বাসায় গেছে ফ্রেন্ডকে নিয়ে, তো ফ্রেন্ডটা তাকে বলতেছে কিছু না খালা পাগল, নর্মালি এরকম করে, মানে তাকেও বলতে চাচ্ছিল না যে এরকম প্রবলেম আছে বাসায়। তো খাইতে বসছে, খাইতে বসার টাইমে ওর একটা মেয়ে খেয়ে যাচ্ছে, মানে সমানে খেয়ে যাচ্ছে খাবার, ধরেন 2 প্লেট খাচ্ছে, এরপর আবার খাওয়া যাচ্ছে। তো ওইটা ডেসক্রিপশন ছিল যে আপনার জিনটা ধরেন শরীরে যখন এন্টার করে আনলিমিটেড খাইতে থাকে, আচ্ছা মানে 2 প্লেট খাচ্ছে, এরপর আবার 2 প্লেট খাইতেছে, আবার 2 প্লেট খাইতেছে। তখন মাটা বলতেছে যে এখন তোমরা যাও, ওকে ছেড়ে দাও, ওকে খাইতে দাও, তোমরা এখন যাও, এরকম করে বারবার বলতেছিল তাকে। তো ফ্রেন্ডটা দেখতেছে যে কাকে কি বলতেছে, পরে জিজ্ঞেস করতেছে খালাকে যে আপনি মানে কাকে কি বলতেছেন, পরে বলেন না কিছু না, এমনি জ্বালাতন করতেছিল, তো ওদেরকে বলতেছিলাম তোমরা খাও, সমস্যা নেই তোমাদের। তো আবার একটু পরপর চিৎকার দিতেছে। তো রাত্রেবেলা আপনার বাথরুমে যাবে আর কি। তো বাথরুমে যাওয়ার টাইমে দেখে যে আপনার ঠিক বাথরুমের একটু, গ্রামের বাড়ি তো দেখছেন যে নর্মালি বাসার থেকে বের হয়ে একটু সামনে গেলে একটু সামনে বাথরুম মানে একটু দূরে থাকে, একটু দূরে থাকে বাথরুম গুলা। তো ওরকম বাথরুমের দিকে যাচ্ছে, তো দেখে যে এরকম একটা সাদা মানে আপনার সাদা কাপড়, চুল, বাট কোনো ফেস দেখা যায় না, তার কোনো ফেস নেই, ফেসের স্ট্রাকচার নেই কোনো, আচ্ছা চুল আর সাদা কাপড়, ইট মারতেছে তার দিকে, ঝিল ছুঁড়ে মারতেছে অনেক। তো এটা দেখে সে জাস্ট পিছে ঘুরলো, পিছে ঘুরে দেখে সেম জিনিস সামনে, তো সে এক দৌড়ে আবার মানে বাসার দিকেই চলে গেছে। তো যেই জায়গাটায় শোয়, তো এখানে ওই ফ্রেন্ডের সাথে শুইতেছে, বলছে যে আমি এরকম এরকম দেখতেছি, মানে এগুলো প্রবলেম হচ্ছে। তো যেই রুমে শুয়েছিল তারা, একটু পর পর আপনার টিনের চালে টকটক করে আওয়াজ করতেছে, তারপর আম গাছ আছে একটা ওইখানে, তো মনে হচ্ছে কে জানি ঢিল মারতেছে, আমের অনেকগুলো আমের ঢিল মারতেছে। তো কিছুক্ষণ ফ্রেন্ড বুঝানোর চেষ্টা করলো যে এটা কিছু না, কাক টাক থাকে হয়তো, ওই যে ঠোকর দিলে জিনিস পড়ে আমের, নর্মাল যেগুলো থাকে। তো পরে একটু পর পর মানে কান্নার আওয়াজ, এবং বাচ্চা একটা কান্নার আওয়াজ, খুব বাচ্চা একটা মেয়ের কান্নার আওয়াজ, মা মা বলে কাঁদতেছে। তো ওই ফ্রেন্ডটা উঠে গেছে, কাজিনটা উঠে নাই, মানে যার খালার বাসা সে উঠে নাই, সে তো জানে যে বাসায় এরকম পড়ে আছে 7 জন। তো ওই ফ্রেন্ডটা উঠছে, উঠে যেই রুমে বাকিরা ঘুমায় আস্তে করে তাদের দরজার সামনে কান পাচ্ছে যে ওই রুম থেকে কেউ ফাইজলামি করতেছে নাকি না। তো ওই বাসায় একজন নানি আছেন, তো নানি বলতেছে তোরা সময় কিছু বুঝিস না, যখন তখন জ্বালাতন করতে আসোস, দিন দুপুর নাই রাত নাই, এরকম চিৎকার দিতেছে নানি। তো ছেলেটা যখন এইটা শুনছে যে ওই রুমের কেউ না, নানি উঠে এরকম চিল্লাচ্ছে, তখন এই ফ্রেন্ডটা তাকে বললো যে পুরা কাহিনী তাকে বললো যে আপনার ওই গাব গাছ কাটার পর থেকে 7টা জিন ভর করে, এবং ওই টোটাল 10 জন ছেলে মেয়ের উপরে ভর করে। ধরেন আপনার হঠাৎ করে ছেলেরা খাচ্ছে বা বসে আছে, যে তাদের মধ্যে যে হাফেজ তার কোনো ক্ষতি হয় না, এবং মা যেহেতু আপনার মাও হাফেজ বাবাও হাফেজ, তাদের কোনো ক্ষতি হয় না। তো তাদের ডেসক্রিপশন হচ্ছে যে যেহেতু তারা কোরআন শরীফ মুখস্থ করা, তারা খারাপ জিন মানে এগুলা খারাপ করি, যদি এই হাফেজ গুলা না হতো, তারা নর্মাল যদি না হতো, তাহলে ক্ষতি ডেফিনেটলি করতো। তো ওদের এক কাজিন ছিল, রাত্রেবেলা মানে পালক হিসাবে নিছিল ওই বাসায়, ওই ডক্টর পালক হিসাবে ছেলেটাকে নিছিল। তো সামনে একটা দোকান ছিল, তো ওই দোকান থেকে যখনই ছেলেটা আসতো পিছনে থাপ্পড় মারতো ছেলেটা। আচ্ছা তো ভয়ের চোটে ছেলেটা আবার দোকানে ব্যাক করে মোমবাতি কিনে আনছে একটা, মানে মোমবাতি নিয়ে আসছে দোকান থেকে, মোমবাতি নিয়ে মোমবাতি জ্বালা আসতেছে।
তো গ্রামের বাড়িতে আপনার বাতাস তো প্রচুর, তো মোমবাতি নিয়ে আস্তে আস্তে মোমবাতি নিভে গেছে। এরপরে তাকে ঠিক ঘাড়ের উপরে চাপা দিয়ে মাটিতে ফালাইছে, এবং মানে পা দিয়ে চাপা দিলে যেরকম লাগে ঘাড়ে, যে পা দিয়ে আটকায় রাখছে, উঠতে দিচ্ছে না তাকে। তো হাতের মধ্যে ম্যাচ নিয়ে সে আবার জ্বালিয়েছে, সাথে সাথে মানে ভারনেস যেটা ছিল একটা ভারী ভারী, ওটা চলে গেছে মানে গা থেকে। তো ছেলেটা উঠছে, উঠে ওই সামনে যে বট গাছটা ছিল, তো ওইখানে আপনার ঠিক বট গাছের সামনে গেছে, হঠাৎ করে বাড়ি খেয়ে পুরো হাতের এই জায়গা থেকে মানে আপনার মাসেলের এখান থেকে পুরো মাংস আর হাড্ডি বের হয়ে গেছে ছেলের। আচ্ছা, মানে এত জোরে চাপ খেয়েছে বট গাছের সাথে। তো এটার মেইন কিছু কাহিনী আছে যেটা মানে না গেলে এটা এখনো হচ্ছে, মানে আচ্ছা। এই টেক থেকে আপনারা কি যাচ্ছেন? হ্যাঁ, আমরা ডেফিনেটলি যাচ্ছি। আচ্ছা। And ওইখানে আপনার খালি পারমিশন হচ্ছে, মানে পারমিশন যেটা দেয় নাই সেটা হচ্ছে যে কোনো মানুষের আমরা ভিডিও করতে পারবো না, কারণ যেহেতু আচ্ছা। অনেক আপনার হাফেজ পরিবার, তো মানুষের ভিডিও করতে পারবো না। বাট বাসায় যদি অ্যাক্টিভিটিস কিছু হয়, যেরকম আপনার উল্টাপাল্টা যদি কিছু হয়, এগুলো সব ভিডিও করার এক্সেস আছে। এন্ড মানে ফেস ভিডিও করতে দিবে না তারা। তা আমরা যদি পসিবল হয় ফেস ভিডিও করে হয়তো মানে ভিডিওটা ব্লার করে দিব যাতে ফেস না দেখা যায়। বাট এখনো মানে ইনভিটেশন একদম ওপেন ইনভিটেশন। মানে আমি আশা করছি যে ভয়ঙ্কর কিছু দেখবেন, কারণ আমি এর আগে একবার শুনেছিলাম এরকম ঘটনা, ভূত এফএম আমরা আলোচনা করেছিলাম যে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সবাই, এবং দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন যে চোখের সামনে কেউ নাই, কিন্তু আলমারি থেকে কাপড় বেরিয়ে আসছে, সোফার পিলো ছোটাছুটি হচ্ছে, এরকম ঘটনা শুনেছিলাম। হ্যাঁ, তো উদ্ভট কিছু পেয়ে যেতে পারেন আপনারা। ডেফিনেটলি মানে এটা যেই আত্মীয়র কথা বললাম, ওদেরই মানে যেই ছেলে গেছিল, যা খালা হয়, ওর মা ওই গ্রামেই বর্ষার সময়, এটা অনেকে হয়তো বলে কুসংস্কার, বাট এটা আমি প্রথম শুনলাম এটা আজকে, যে আপনার বর্ষার সময় ভোর দুপুরে আপনার ক্ষেতের ওইখান থেকে আসতেছিল হেঁটে, তখন উনি গর্ভবতী ছিল আর কি, একদম দুপুর বেলায়। হ্যাঁ দুপুর বেলায় হেঁটে আসতেছিল গ্রামের বাড়িতে বর্ষাকালে। তো আপনার ক্ষেতের মধ্যে দেখে কি মাছ, কি মাছ জানি, ছোট ছোট মাছ এরকম ক্ষেতের মধ্যে ভাসতেছে। তো উনি ওনার শাড়ির আঁচল দিয়ে মাছগুলা তুলে আনছে। তুলে এনে যখনই বাসায় ঢুকছে, তো ওই আন্টির মা ছিলেন, তো বলতেছে এগুলা কোত্থেকে নিয়ে আসলি? বলে ওই ক্ষেতের মধ্যে মাছগুলা লাফাচ্ছিল, তা আমি তুলে নিয়ে আসছি, খাবো। তো তখন বলতেছে এটা তো সর্বনাশ করে ফেললি, গর্ভবতী অবস্থায় ভোর দুপুরে মাছ তোলার জানোস না কি হয়, এইসব কথা বলতেছে। তো ওদের ওইখানে মানে এটা নাকি গ্রামে বলে আর কি, যে আপনার ভোর দুপুরে নাকি মাছ তুললে, এরকম গর্ভবতী মা যদি থাকে, এটা নাকি আপনার খারাপ কিছু একটা ধরে। আচ্ছা। তো উনি আন্টি তেমন একটা কেয়ার করেন এটা। উনার যখন ডেলিভারি হয়, বাচ্চাটা মরা পয়দা হয়, মানে বাচ্চাটা মারা যায়, প্রথম বাচ্চা উনার মারা যায়। তো ওনারা ঢাকায় ব্যাক করেন, ঢাকায় ঠিক আমাদের বাসার সামনে একটা বাসা আছে, ওইখানে থাকেন। তো সেকেন্ড বাচ্চা যখন হয়, তখন উনি দেখে আপনার উনি দেখে এটা যার সাথে ঘটে, মানে সেই দেখতেছে আর কি, যে একটা মানুষ, কোনো মাথা নাই, এবং তার চোখ দুইটা বুকে, ওই মানুষটার পুরুষ আর কি একটা, এবং তাকে মারতে আসতেছে, আর লিটারেলি তার গলা চাপ দেয়, মানে তাকে হত্যা করতে যায় আর কি। তো উনি মনে মনে সূরাগুলা পড়ে, দোয়া দুরুদ পড়ে, তখন তাকে ছেড়ে দেয়, হালকা একটু রিল্যাক্স ফিল করে অজ্ঞান হয়ে যায়। তো এটা ওনার হাজবেন্ডকে বলতেছে, হাজবেন্ড যখন হাজবেন্ড বলে কি বলে ওই যে ওইখানে বসে আছে, দেখায় হাজবেন্ডকে যে ওনাদের বাসাটা একটা টিনের বাসা এখন যেখানে থাকেন, তো বলতেছে ওই যে টিনের উপরে বসে আছে, আমি দেখতেছি তাকে। ইভেন বাথরুমে যেতে গেলে আপনার মানে একদম দেখে, চোখের মধ্যে দেখে বাথরুমের সামনে দাঁড়ায় আছে, মানে কি সেই গলা ছাড়া, গলা ছাড়াটাই মানুষটা, মানুষ বা কিছু একটা দেখে। হ্যাঁ, উনার কথা হচ্ছে মানে উনার ডেসক্রিপশন হচ্ছে মানুষ, একদম পুরো একটা মানুষ দাঁড়ানো, কিন্তু গলা নাই, এবং তার চোখ আছে, বাট চোখগুলা বুকের সাইডে, কোনো মানে আপনার কোনো মাথা নাই, এরকম দেখতেছে। আবার যখন একটু সামনে যেতে যায়, আবার গলা চাপ দিয়ে ধরে ওনার। তো উনি ওই ভিতরে সূরাগুলা পড়ে, দোয়া দুরুদ পড়ে। এরকম প্রায় অনেক বছর কেটে গেল, কাটতে কাটতে ওনার যখন সেকেন্ড টাইম মানে আপনার বেবি হয় ওনার, তো তখন বেবি সুস্থই হয়েছে, আল্লাহর রহমতে 2টা বেবি হয়েছে। তো আপনার বেবিদেরকে মারার জন্য আসছে, বাচ্চাদেরকে। ওই উনি দেখতেছে, ধরেন রুমের মধ্যে বসে আছে, বাচ্চারা ঘুমাচ্ছে, তো দেখতেছে ওই মাথা ছাড়া মানুষটা আসতেছে। উনি তখন আবার দোয়া দুরুদ পড়লো, তো করে ওনাদের বাসার সামনে এক মহিলা ছিলেন, তো উনি বলছে এক কবিরাজ আছেন, তো ওনার কাছে নিয়ে যাই, আপনি ওনার কাছে ট্রিটমেন্ট করায় নেন। তো ওই কবিরাজের কাছে নেওয়ার পর ওই কবিরাজ আপনার ওনাকে বলতেছে আমি একটা তাবিজ দিব আপনাকে, এটা থাকবে আপনার সাথে, যখন সুস্থ হবেন তাবিজ আর থাকবে না আপনার সাথে। মহিলাকে এই কথাটা বলে একটা তাবিজ দেয়। কয়েক মাস তাবিজটা ইউজ করার পর প্রবলেম মিটছে, ওনার হাতেই পড়েছিল এলবোতে, নিজে দেখে একদিন তাবিজটা নাই, আর মানে ওনার সাথে নাই তাবিজটা। এখন আন্টি মানে আল্লাহর রহমতে অনেক সুস্থ, নিজেই দেখেন যে তাবিজ নাই, ইভেন উনি খুলেও নাই তাবিজটা, একা একাই চলে গেছে। মানে ওই কবিরাজি বলছিলেন যে আপনার তাবিজটা দিচ্ছি, যখন কিওর হবেন আপনি
তখন তাবিজটা থাকবে না আপনার সাথে। হুম। মানে বলে নাই যে খুলে ফেলে দিয়েন, যেমন আমার হাতে যে কালো কাপড় ছিল আমাকে বলছিল যে 2 বছর পর বা 3 বছর পর আপনি ফালাই দিয়েন কাপড়টা, বাট ওনার সাথে এরকম না, ওনাকে বলছিল যে আপনার এই যখন কিওর হয়ে যাবেন অটোমেটিক্যালি এটা চলে যাবে তাবিজটা হাত থেকে। আর আন্টির সাথে আজকে মানে আমি এখান থেকে ইনফ্যাক্ট এখানে আসার আগে দেখা করে আসতাম, পর আন্টি ঘুমায় গেছে, তো কালকে গিয়ে দেখা করে আসবেন। ওকে, তো আমাদের এরকম ঘটনা চলতেই থাকবে। আমাদেরকে আরো অনেকে SMS করেছেন।